রসায়ন স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো জৈব রসায়ন নিয়ে, মানে যাকে বলা হয় জীবনের রসায়ন। নামটা শুনতে অনেক বড় মনে হলেও এর মূলে আছে কিন্তু একটাই মৌল, কার্বন। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে শুধু এই একটা মৌলই গোটা জীবজগতের রাসায়নিক ভিত্তি হয়ে উঠল? চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যের গভীরে যাওয়া যাক। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে, যে কিভাবে একটা মাত্র মৌল, কার্বনের রসায়ন হয়ে উঠল আস্ত জীবনের রসায়ন। এর পেছনে কারণটা কি? তো এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে, এমন একটা সময়ে যখন বিজ্ঞানীরা ভাবতেন জীবজগৎ আর জড়জগৎ দুটো পুরোপুরি আলাদা, আর এই ধারণার পেছনে ছিল এক রহস্যময় প্রাণ শক্তির তত্ত্ব। ঘটনার শুরুটা 1808 সালে। বিজ্ঞানী ইয়ন্স জ্যাকব বার্জেলিয়াস তিনি প্রথম সব যৌগকে দুটো ভাগে ভাগ করলেন। একটা হলো জৈব বা অর্গানিক, মানে যা জীবন্ত জিনিস থেকে আসে, আর অন্যটা হলো অজৈব বা ইনঅর্গানিক, যা আসে খনিজ পদার্থ থেকে। এর ঠিক কয়েক বছর পর 1815 সালে তিনি তার সেই বিখ্যাত প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরিটা সামনে আনেন। এখন প্রশ্ন হল, এই প্রাণশক্তি মতবাদটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা বিশ্বাস ছিল যে জৈব যৌগগুলো শুধু জীবন্ত প্রাণীর শরীরেই তৈরি হতে পারে। এর জন্য নাকি এক ধরনের রহস্যময় প্রাণশক্তি বা ভাইটাল ফোর্স দরকার হয়, আর ল্যাবে এটা বানানো একদমই অসম্ভব। সত্যি বলতে তখনকার সময়ের জন্য এই ধারণাটা কিন্তু বেশ যৌক্তিকই ছিল। কিন্তু বিজ্ঞানের সবচেয়ে মজার দিকটাই তো এটা, তাই না? এটা সবসময় পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। তো চলুন এবার গল্পের সেই টার্নিং পয়েন্টে যাওয়া যাক, যেখানে একটা একদম অপ্রত্যাশিত আবিষ্কার এই বহুদিনের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। সময়টা ছিল 1828 সাল, আর আমাদের গল্পের নায়ক হলেন একজন জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ফোলার। তিনি এমন কিছু একটা করতে যাচ্ছিলেন যা রসায়নের ইতিহাসকেই পাল্টে দেবে। যদিও মজার ব্যাপার হলো তিনি নিজেও তখন সেটা জানতেন না। ভোলারের পরীক্ষাটা ছিল বেশ সহজ সরল। তিনি কি করলেন? দুটো অজৈব লবণ নিলেন, অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেট, আর সেই দুটোকে মিশিয়ে দিলেন। এই মিশ্রণ থেকে তৈরি হলো অ্যামোনিয়াম সায়ানেট। এরপর তিনি দ্রবণটাকে শুধু একটু গরম করলেন, আর ঠিক তখনই ঘটল অবাক করা এক কাণ্ড। হঠাৎ করেই নতুন এক ধরনের ক্রিস্টাল বা স্ফটিক তৈরি হতে শুরু করল। আর ঠিক এটাই ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত। সামান্য তাপের ফলেই অজৈব অ্যামোনিয়াম সায়ানেট, সেটা তার গঠন পুরোপুরি পাল্টে গিয়ে হয়ে গেল ইউরিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই ইউরিয়া যা আমরা জানি স্তন্যপায়ী প্রাণীর শরীর থেকে বর্জ্য হিসাবে বের হয়, আর যেটা কিনা একটা 100 ভাগ খাঁটি জৈব যৌগ। ভাবা যায় ব্যাপারটা? মানে ভোলার সম্পূর্ণ অজৈব জিনিস থেকে বলা যায় প্রায় দুর্ঘটনাবশতই ল্যাবের ভেতর প্রথম একটা জৈব যৌগ বানিয়ে ফেললেন। এই একটা মাত্র পরীক্ষার যে কি অসম্ভব প্রভাব ছিল, এটা বহু বছরের পুরনো ওই প্রাণশক্তি মতবাদকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দিল, আর রসায়নের জন্য খুলে গেল একদম নতুন একটা দরজা। এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্যই কিন্তু ফ্রেডেরিচ ভোলারকে জৈব রসায়নের জনক বা ফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি বলা হয়। তার মানে ভোলারের আবিষ্কার থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, জৈব যৌগের এই যে বিশাল জগৎ, এর পেছনে কোনো রহস্যময় প্রাণশক্তি নেই। যা আছে তা হল কার্বনেরই কিছু অসাধারণ বৈশিষ্ট্য। চলুন এবার কার্বনের সেই স্পেশাল পাওয়ার বা সুপার পাওয়ারগুলো কি সেটাই জেনে নেওয়া যাক। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যদি ওই ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তি নাই থাকে, তাহলে কার্বনের মধ্যে এমন কি আছে যা তাকে এতটা স্পেশাল বানিয়েছে? কেনই বা এত লক্ষ লক্ষ জৈব যৌগ তৈরি হতে পারে? একবার শুধু সংখ্যাটা ভাবুন তো। একদিকে অজৈব যৌগের সংখ্যা মোটামুটি 1,00,000-এর মতো, আর অন্যদিকে এখন পর্যন্ত আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা 80 লাখেরও বেশি। অবিশ্বাস্য, তাই না? এই বিশাল পার্থক্যের পেছনেই কিন্তু লুকিয়ে আছে কার্বনের সেই ইউনিক ক্ষমতাগুলো। এই বিশাল সংখ্যার কারণ হিসেবে বিজ্ঞানীরা মূলত কার্বনের 3টি সুপার পাওয়ারকে চিহ্নিত করেছেন। প্রথমটা হল ক্যাটেনেশন, মানে কার্বন পরমাণু নিজের মতোই অন্য কার্বন পরমাণুর সাথে জুড়ে গিয়ে লম্বা মজবুত চেইন বা রিং তৈরি করতে পারে। দ্বিতীয়টা হল সমানতা বা আইসোমারিজম, মানে ফর্মুলা একই কিন্তু গঠন আলাদা, আর গঠন আলাদা মানেই কিন্তু ধর্মও আলাদা। আর 3 নম্বর সুপার পাওয়ারটা হল পলিমারকরণ, মানে অনেকগুলো ছোট ছোট ইউনিট বা মোনোমার একসাথে জুড়ে গিয়ে একটা বিশাল অণু বা পলিমার তৈরি করার ক্ষমতা। আচ্ছা, তাহলে ভাবুন, কার্বনের এই সব সুপার পাওয়ারের কারণে যখন 80 লাখেরও বেশি যৌগ আবিষ্কার হয়ে গেল, তখন তো রসায়নবিদদের মাথায় হাত। এত যৌগের নাম, গঠন, ধর্ম
এসব মনে রাখা বা এগুলো নিয়ে কাজ করা তো প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই একটা গোছানো সিস্টেম বা ক্লাসিফিকেশনের দরকার পড়ল। আর এই ক্লাসিফিকেশনের মূল ভিত্তিটা কি জানেন? সেটা হলো যৌগগুলোর কার্বন ব্যাকবোন বা কার্বন কাঠামোর গঠন, মানে কার্বন অ্যাটমগুলো একে অপরের সাথে ঠিক কিভাবে জুড়ে আছে সেটার ওপর ভিত্তি করেই মূলত ভাগগুলো করা হয়। তো একদম প্রথম আর সবচেয়ে বড় ভাগটা হলো মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল বা ওপেন চেইন যৌগগুলোতে নাম শুনেই বোঝা যাচ্ছে কার্বন চেইনে দুটো মাথা খোলা থাকে। এদেরকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। আর বদ্ধ শিকল বা ক্লোজড চেইন যৌগগুলোতে চেইনের দুই মাথা একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা রিং বা চক্র তৈরি করে। এবার আসি বদ্ধ শিকল যৌগগুলোর কথায়। এদেরকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। যদি রিংটা শুধু কার্বন অ্যাটম দিয়েই তৈরি হয় তখন তাকে আমরা বলি কার্বোসাইক্লিক। কিন্তু যদি রিংয়ের মধ্যে কার্বন ছাড়াও অন্য কোনো মৌলের অ্যাটম, যেমন ধরুন অক্সিজেন, নাইট্রোজেন বা সালফার ঢুকে পড়ে, তখন সেটার নাম হয়ে যায় হেটারোসাইক্লিক যৌগ। এখন এই কার্বোসাইক্লিক যৌগগুলোরও আবার দুটো প্রধান ভাগ আছে। এক, অ্যালিসাইক্লিক। এদের ধর্মগুলো অনেকটা ওপেন চেন বা মুক্ত শিকল যৌগগুলোর মতোই। আর দুই, অ্যারোম্যাটিক যৌগ। এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যেমন ধরুন বেনজিন আর তার মতো দেখতে অন্য যৌগগুলো। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেটার একটা সহজ সারসংক্ষেপ করা যাক। চলুন জৈব আর অজৈব যৌগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো কি কি তা এক ঝলকে দেখে নিই। দেখুন, জৈব আর অজৈব যৌগের মধ্যে কিন্তু বেশ কিছু বেসিক পার্থক্য আছে। যেমন জৈব যৌগগুলোতে থাকে মূলত কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এ কারণে এদের মেল্টিং আর বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক ও স্ফোটনাঙ্ক, বেশ কম হয়। এরা সাধারণত পানিতে মিশতে চায় না, কিন্তু খুব সহজে জ্বলে ওঠে। আর ঠিকের উল্টোটা ঘটে অজৈব যৌগের ক্ষেত্রে। ওদের মধ্যে থাকে আয়নিক বন্ড, তাই গলনাঙ্ক স্ফোটনাঙ্ক অনেক হাই। এরা পানিতে সহজেই গুলে যায়, কিন্তু সাধারণত দাহ্য হয় না। তাহলে দিনের শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ল্যাবরেটরি আর জীবদেহ দুটোই যদি একই রকম মলিকিউল বা অণু তৈরি করতে পারে, তাহলে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো, রসায়নের শেষটা ঠিক কোথায়, আর জীববিজ্ঞানের শুরুটাই বা কোত্থেকে? এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম নতুন করে ভাবতে শেখায়, তাই না?